হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের টপিকটা থাকছে চাইল্ড সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটার নাম হচ্ছে কোহেলবার্গের নৈতিক বিকাশ। তো তোমরা যদি বিগত বছরের বিভিন্ন ইয়ারের প্রশ্নগুলো দেখো তাহলে দেখতে পাবে যে কোহেলবার্গের নৈতিক বিকাশ থেকে প্রতি বছর প্রশ্ন এসছে, প্রতি বছর সিটেট এবং অন্যান্য রাজ্যের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু কোহেলবার্গের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আর চাইল্ড সাইকোলজি কনসেপ্ট এখানে কিন্তু মুখস্থ করে কিছু হবে না। তো আজকের ক্লাসটা করলে সেটাই তোমরা বুঝতে পারবে যে কতটা ডেপথ লেভেলের প্রশ্ন হতে পারে আর কতটা জটিলভাবে প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেইগুলো আমি কিন্তু আলোচনা করব। একদম সম্পূর্ণ 2023 সালে যেই রকম প্রশ্ন এসেছিল একদম ডিটেলস থেকে অর্থাৎ ডেপথ লেভেল থেকে সেইভাবে আমি তোমাদের পড়ানোর চেষ্টা করছি। তো তোমরা প্রত্যেকেই ক্লাসটা লাইক করে দাও আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো তাহলে চলো আজকে আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে কোহেলবার্গের নৈতিক বিকাশ। ওকে, যেটাকে আমরা ইংলিশে বলছি কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট। চলো তাহলে শুরু করি। ওকে, ঠিক আছে, সব কিছু তোমরা সবার ক্লিয়ার? দেখো তাহলে এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি কোহেলবার্গ। প্রত্যেকটা লাইন আমি রিডিং পড়বো এবং প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখে নাও। তাহলে প্রথমে কি বলা হয়েছে, কোহেলবার্গ তিনি একজন আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর ছিলেন। তাহলে কোহেলবার্গ কোথাকার মনোবিজ্ঞানী ছিলেন? কোহেলবার্গ ছিলেন আমেরিকার মনোবিজ্ঞানী। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন? তিনি ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর। তিনি পিয়াজের নৈতিক বিকাশের ওপর বা তিনি পিয়াজের নৈতিক বিকাশের তথ্যের ওপর ভিত্তি করে 1958 সালে শিশুদের নৈতিক বিকাশের তথ্যটি প্রকাশ করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমি রেড কালার দিয়ে মার্ক করেছি মানে কি সত্যি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা কিন্তু মনে রেখো। তাহলে তিনি কি করেছেন, তিনি যে মোরাল ডেভেলপমেন্ট বা শিশুর যে নৈতিক বিকাশের ওপর যে তথ্যটি দিয়েছেন বা থিওরিটা দিয়েছেন তার মূল ভিত্তি কার থিওরি থেকে ছিল? তার মূল ভিত্তি কিসের উপর নির্ভর করে? তার মূল ভিত্তি নির্ভর করত পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের ওপরে, যে পিয়াজে যে মোরাল ডেভেলপমেন্টের যে থিওরি দিয়েছেন তার ওপরে। কারণ মোরাল ডেভেলপমেন্টের ওপরে দুজন মনোবিজ্ঞানী থিওরি দিয়েছেন, একজন হচ্ছে কি কোহেলবার্গ আর একজন হচ্ছেন পিয়াজে। কিন্তু শিশুদের নৈতিক বিকাশের ক্ষেত্রে পিয়াজের যে মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ অতটা কিন্তু গুরুত্ব পায়নি বা অতটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠেনি যতটা কোহেলবার্গের হয়েছিল। সেই জন্য আমরা কিন্তু মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে কোহেলবার্গের থিওরি জানি, পিয়াজের থিওরি সম্পর্কে অতটা আমরা জানি না। কিন্তু নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পিয়াজের মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কেও আলোচনা করে দেব। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে কোহেলবার্গ শিশুদের নৈতিক বিকাশের তথ্যটি কার ওপর ভিত্তি করে দিয়েছিলেন, আনসার করবে কি পিয়াজের নৈতিক বিকাশের তথ্য। বোঝা গেল? তাহলে পিয়াজের নৈতিক বিকাশের ওপর ভিত্তি করে কোহেলবার্গ 1958 সালে একটি থিওরি প্রকাশ করেন। সেই থিওরিটার নাম হচ্ছে কি মোরাল ডেভেলপমেন্ট অফ কোহেলবার্গ। ক্লিয়ার সবার? তারপর দেখো তার এই তথ্যটি ব্যক্তির চিন্তন ক্ষমতা বা থিঙ্কিং প্রসেসের ওপরে গুরুত্ব আরোপ করে, যেটি একজন ব্যক্তির সঠিক ও ভুলটি নির্বাচন করতে সাহায্য করে। এবার জিনিসটা বোঝো, এখানে কি বলছে চিন্তন ক্ষমতা বা থিঙ্কিং প্রসেস। তাহলে থিঙ্কিং প্রসেস মানে কি? থিঙ্কিং প্রসেস মানে হচ্ছে চিন্তা ভাবনা করা। যেমন ধরো তোমার সামনে কোনো একটা সিচুয়েশন এসছে, সেই সিচুয়েশনে তোমার কোনটি করা উচিত, ঠিক আছে, এটা করব না ওটা করব, এরকম একটা ভাবনা চিন্তা, সেটাকে কি বলছে কি থিঙ্কিং প্রসেস। অর্থাৎ কোনটা ঠিক আর কোনটা ভুল এটা তোমাকে সিদ্ধান্ত করতে হবে। যেমন দেখো তুমি ধরো ক্লাসে পড়ো, ঠিক আছে, ক্লাসে পড়ছো, তো একটা বাচ্চা ছেলে তার বন্ধুর একটা পেন চুরি করেছে, সেটা কিন্তু তুমি দেখেছো, সে কিন্তু এখন কান্নাকাটি করছে। এই মুহূর্তে স্যার ক্লাসে আসলেন, স্যার ক্লাসে এসে বলছেন যে কে পেন নিয়েছিস বল, যে পেন নিয়েছিস বা চুরি করেছিস তাকে 100 বার কান ধরে উঠবোস করতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী তো ভয়ে কাঁপছে, আর ওইদিকে যার পেন হারিয়ে গেছে সে কান্না করছে। তো তুমি সেই মুহূর্তে দেখেছো যে কে পেনটা চুরি করেছে, তোমার মধ্যে এখন দুটো চিন্তা, হয় তুমি বলে দেবে যে এ পেনটা চুরি করেছে, নতুবা তুমি বলবে না যে কে পেনটা চুরি করেছে, তাই তো? এটাই হচ্ছে কি থিঙ্কিং প্রসেস, মানে কোনটা ঠিক আর কোনটা ভুল তোমাকে সিদ্ধান্ত করতে হবে। যেমন তুমি ভাবলে যদি আমি বলে দিই যে পেনটা এ চুরি করেছে তাহলে হয়তো স্যার একে
শাস্তি দেবে, এতে ও কষ্ট পাবে। আবার দ্বিতীয়ত তুমি ভাবছো যদি আমি না বলি তাহলে বাচ্চা ছেলেটা কান্না করছে। তোমার মধ্যে কিন্তু দুটো সিচুয়েশন কিন্তু রয়েছে এবং সেই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না যে কোনটা ঠিক কোনটা ভুল। এই যে কোনটা ঠিক আর কোনটা ভুল, এই যে তোমার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এই দ্বন্দ্বটাকে আমরা কি বলবো? মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ। ক্লিয়ার হয়েছে? তাহলে নৈতিক বিকাশটা কি? নৈতিক বিকাশটা হচ্ছে এক ধরনের থিঙ্কিং প্রসেস বা চিন্তন ক্ষমতা। ক্লিয়ার? তারপর নেক্সট বলছে দেখো, তিনি তার এই তথ্যটি শুধুমাত্র ছেলেদের ওপরেই প্রয়োগ করেছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কোহেলবার্গ যে নৈতিক বিকাশের তথ্যটি দিয়েছিলেন তার জন্য যে তিনি গবেষণা করেছিলেন, সেই গবেষণাটা শুধুমাত্র ছেলেদের ওপরই করেছিলেন, তিনি কিন্তু মেয়েদের ওপরে কোনো রকম গবেষণা করেননি। এটা কিন্তু মনে রেখো। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ত্রুটি, কোহেলবার্গের নৈতিক বিকাশের গুরুত্বপূর্ণ একটি ত্রুটি কি বলতে পারি আমরা? যে তিনি শুধুমাত্র ছেলেদের ওপরেই কিন্তু পরীক্ষা করেছিলেন, তিনি কিন্তু কোনো রকম মেয়েদের ওপরে পরীক্ষা করেননি। এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস মনে রেখো। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে তার মত অনুযায়ী নৈতিক বিকাশ তিনটি প্রধান উপাদান। তাহলে কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের কটি উপাদান রয়েছে? তিনটি উপাদান। কি কি দেখে নাও। এখানে কি বলছে? এখানে বলা হয়েছে একটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব আর ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। জিনিসটা বোঝো। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের তিনটি উপাদান, একটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব আর ভূমিকা গ্রহণের ক্ষমতা। ভালো করে বোঝো। একটা ছোট্ট বাচ্চা, ধরো তার বয়স হচ্ছে 3 বছর, তার কিন্তু অতটা জ্ঞান বা কগনিটিভ ডেভেলপমেন্ট হয়নি, তার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়নি। একটা 3 বছর বাচ্চা, তার মধ্যে কিন্তু নৈতিক বিকাশ থাকবে না। কেন থাকবে না? সে কিন্তু এই জন্যই তার ভালো বা কোনটি মন্দ কোনটি খারাপ এটা বিচার করার ক্ষমতা তার মধ্যে এখনও দেখা যায়নি। তার মানে এইটাই যে তার মধ্যে জ্ঞানমূলক বিকাশ কিন্তু হয়নি। যখন একটা শিশুর মধ্যে জ্ঞানমূলক বিকাশ হবে না ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কিন্তু নৈতিক বিকাশ হবে না। কারণ প্রথমে তোমার জ্ঞানমূলক বিকাশ হতে হবে, তবেই তো নৈতিক বিকাশ। নৈতিক মানে কি? যেটা তুমি বিবেক দ্বারা করবে, যেটা করা ঠিক বা এটা করা ঠিক নয়, এটা হচ্ছে তোমার বিবেক। কিন্তু জ্ঞানমূলক বিকাশটা কি? জ্ঞানমূলক বিকাশ হচ্ছে প্রাথমিক পর্যায়ে তোমার বুদ্ধির বিকাশ। তোমার বুদ্ধির বিকাশ যথেষ্ট পরিমাণে হবে তবেই তোমার কিন্তু জ্ঞানমূলক বিকাশ হবে। বোঝা গেল? তাহলে প্রথম স্টেপটা কি? জ্ঞানমূলক বিকাশ, তোমার বুদ্ধির বিকাশ ঘটবে, তারপরে তোমার জ্ঞানমূলক দ্বন্দ্ব হবে। জ্ঞানমূলক দ্বন্দ্ব মানে যে কোনটা করা আমার ঠিক, এটা করা ঠিক না ওটা করা ঠিক, তোমার মধ্যে এইরকম একটা থিঙ্কিং প্রসেস তৈরি হবে। তারপরে কি? তারপর হচ্ছে ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। ভূমিকা গ্রহণ করার ক্ষমতাটা হচ্ছে লাস্ট স্টেজ। অর্থাৎ তুমি এমন এমন ব্যক্তি রয়েছে যারা কিন্তু জানে যে এটা বলা ঠিক না এটা বলা ঠিক, তারা জানে কোনটা করা কিন্তু তারা কিন্তু করে না। যেমন দেখো, কিছু কিছু ব্যক্তি রয়েছে যে তার সামনে একজন ব্যক্তিকে ধরে মারছে, সে কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকে, মজা নাই সে জিনিসটা। কারণটা কি? কারণটা হচ্ছে তার ভূমিকা গ্রহণের ক্ষমতা তার মধ্যে তৈরি হয়নি। সে কিন্তু একজনকে মারছে, সে দেখে আনন্দ পাচ্ছে। সে কিন্তু যদি তার মধ্যে ভূমিকা গ্রহণ করার ক্ষমতা ডেভেলপ হতো তাহলে সে কিন্তু এই যে বাচ্চাটিকে মারছে সে কিন্তু গিয়ে প্রতিবাদ করতো, বা সে গিয়ে বলতো কেন মারছো, তার কি দোষ হয়েছে। সবাই কিন্তু যায় না, যায় কি? সবাই কিন্তু যায় না। অনেক সময় দেখবে শহর অঞ্চলে কোনো অ্যাক্সিডেন্ট হলে সবাই কিন্তু সেই মানুষটাকে নিয়ে হসপিটালে যায় না, সবাই কিন্তু রাস্তা দিয়ে চলে যায় পাশ কেটিয়ে। কারণটা কি? সবার মধ্যে নৈতিক ডেভেলপমেন্ট হয় না, সবার মধ্যে মোরাল ডেভেলপমেন্ট আসে না, আর সবার মধ্যে ভূমিকা গ্রহণ করার ক্ষমতাও তৈরি হয় না। তাই এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে নৈতিক বিকাশের ক্ষেত্রে কটি উপাদান পেলাম? 3টি উপাদান। একটা যে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব আর ভূমিকা গ্রহণের ক্ষমতা। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, তারপরে বলছে তিনি বলেন শিশুদের নৈতিক বিকাশে জ্ঞানমূলক দ্বন্দ্বের বিশেষ ভূমিকা দেখা যায়। তাহলে শিশুদের যে মোরাল ডেভেলপমেন্টের 3টি উপাদান আমরা পেলাম। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। অর্থাৎ তোমার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে এটা করা ঠিক না ওটা করা ঠিক। বোঝা গেল? যেমন ধরো যেমন হান্সের কোহেলবার্গ নৈতিক বিকাশের তথ্য দিতে গিয়ে একজন ব্যক্তির গল্প বলেছেন। ব্যক্তির নাম হচ্ছে হান্স। তিনার ওয়াইফের ক্যান্সার হয়েছে। গল্পটা শোনো ছোট্ট করে। তিনার ওয়াইফের ক্যান্সার হয়েছে।
তো তার জন্য একটা কি দরকার, মেডিসিন দরকার। কিন্তু সেই মেডিসিনের দামটা অনেক বেশি। সে অনেক রিকোয়েস্ট করলো যে মেডিসিনটি বিক্রি করে তাকে, যে আমার ওয়াইফের ক্যান্সার হয়েছে, আপনি আমাকে এই মেডিসিনটা দেন, আমার কাছে এই পরিমাণ টাকা আছে, তাহলে আমার ওয়াইফের জীবন বেঁচে যাবে। কিন্তু ওই ওষুধ বিক্রেতা সে কিন্তু রাজি হয়নি তার ওষুধটা দিতে। তখন হান্স মনে মনে স্থির করলো সে ঔষধটা চুরি করবে। ততক্ষণে তার মনে পড়লো যদি আমি চুরি করি সেটা তো অন্যায় চুরি করা, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আবার তার মধ্যে মনে পড়লো যদি আমি চুরি না করি তাহলে আমার ওয়াইফ মারা যাবে। বুঝতে পেরেছো? এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে কি বলছে, জ্ঞানমূলক দ্বন্দ্ব। ক্লিয়ার? আর এই জ্ঞানমূলক দ্বন্দ্ব থেকেই তৈরি হয় কি, তোমার মধ্যে নৈতিক বিকাশ, যে এবার আমার কোনটা করা উচিত। বোঝা গেল? তাহলে শিশুর নৈতিক বিকাশের ক্ষেত্রে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। তারপরে কি বলছে দেখো, তারপরে পয়েন্টে বলছে যে পরস্পর বিরোধী চিন্তা ও ব্যক্তির বিশ্বাসের সঙ্গে বাহ্যিক পরিবেশের সংঘাতকে বলা হয় কি, জ্ঞানমূলক দ্বন্দ্ব। এই যে বললাম যে বাহ্যিক একটা কি তৈরি হচ্ছে, সংঘাত তৈরি হচ্ছে, যে ওষুধটা চুরি করা ঠিক হবে না ওষুধটা চুরি করা ঠিক হবে না। এই যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, এই দ্বন্দ্বটাকে আমরা কি বলবো, জ্ঞানমূলক দ্বন্দ্ব। ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্বের কারণ। তাহলে জ্ঞানমূলক বিকাশ হচ্ছে কি, জ্ঞানমূলক দ্বন্দ্বের কারণ, আর জ্ঞানমূলক দ্বন্দ্বটা হচ্ছে ফল। কারণ কি, কারণ হচ্ছে সবসময় আগে ঘটে। তাহলে কারণ সবসময় আগে ঘটে। দেখো আমার বাড়িটা আজকে পুড়ে গেছে, আমার বাড়িটা আজকে পুড়ে গেছে, এই পুড়ে গেছে এটা কি, ফল। আর কেন পুড়লো, কারণ আগুন লেগে গেছে। তাহলে কারণ কিন্তু সবসময় আগে ঘটে আর ফল কিন্তু পরে। ফলটাকে আমার বাড়িটা পুড়ে গেছে, কেন পুড়লো, কারণ বাড়িতে আগুন লেগে গেছে। ঠিক তেমনি এই জ্ঞানমূলক বিকাশটা আগে ঘটছে, তাই জ্ঞানমূলক বিকাশ হচ্ছে কি, কারণ, আর জ্ঞানমূলক দ্বন্দ্ব হচ্ছে তার ফল। বোঝা গেল? আর আর এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য ব্যক্তির ভূমিকা গ্রহণের প্রয়োজন। তো এই যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে আমার মধ্যে, যে ওষুধটা আমি চুরি করব কি ওষুধটা চুরি করব না, এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা দূর করার জন্য কি দরকার, ব্যক্তিকে অ্যাক্টিভ হতে হবে, ব্যক্তিকে পার্টিসিপেট করতে হবে, যে হয় আমি চুরি করে নিলাম বা আমি চুরি করব না। বোঝা গেল? মনের মধ্যে দ্বন্দ্ব রেখে তো লাভ নেই, হয় আমাকে চুরি করে নিতে হবে, আদারওয়াইজ আমি চুরি করব না, বাড়ি ফিরে যাব। এটা কিন্তু তোমাকে করতে হবে, মানে ব্যক্তির ভূমিকা গ্রহণ করতে হবে। ক্লিয়ার? এই তিনটি উপাদানের মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্ব হচ্ছে নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক। তাহলে ব্যক্তির নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক কে, ব্যক্তির নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। ক্লিয়ার সবার? আর এই জ্ঞানমূলক দ্বন্দ্বকে কি বলা হয়, জ্ঞানমূলক দ্বন্দ্বকে কি বলা হয়, জ্ঞানমূলক দ্বন্দ্বকে বলা হয় ডেলিমা। কি বলা হয়, ডেলিমা। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে জ্ঞানমূলক দ্বন্দ্বকে কি বলা হয়, জ্ঞানমূলক দ্বন্দ্বকে বলা হয় মোরাল ডেলিমা। আর এই ভূমিকা গ্রহণে অংশগ্রহণ এটাকে কি বলা হয়, মোরাল রিজনিং। এই যে দুটো পয়েন্ট আমি বললাম, পরীক্ষায় প্রশ্ন দেখতে পাবে, পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে মোরাল ডেলিমা আর একটা হচ্ছে কি মোরাল রিজনিং, এই দুটো পয়েন্ট সম্পর্কে আরও ডিটেলস আমরা জানবো। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি, তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও, কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2023 সালে যে পরীক্ষার প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা নোট করো, 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাসের ডেলি ক্লাস রুটিন দেখতে পাচ্ছ, যেটা আমাদের পেড ব্যাচে ক্লাস করা হবে। সোমবার চাইল্ড সাইকোলজি, মঙ্গলবার বেঙ্গলি, বুধবার ম্যাথ, ইভিএস, ইংলিশ, তারপর শনি রবিবার আমরা ইউটিউবে ক্লাস দিয়ে থাকি। তো সপ্তাহে কিন্তু আমাদের রেগুলার লাইভ ক্লাস হচ্ছে 8:30 প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসে দেখতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো
অবশ্যই যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ। দেখো এবার চলেছি মোরাল ডেলিমাটা কি। মোরাল ডেলিমাটা কি? এমন একটি পরিস্থিতি যেখানে একজন ব্যক্তিকে যে কোনো একটি জিনিসকে বেছে নিতে হয়। হয় তোমার মধ্যে তুমি ধরো এমন একটা জায়গায় চলে এসছো, হয় এইদিকে যেতে হবে নাহলে এইদিকে যেতে হবে, তুমি কোন দিকটা যেতে চাও, এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতিটাকে কি বলছে? মোরাল ডেলিমা। অর্থাৎ তোমার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, হয় আমাকে এটা করতে হবে নচেত এটা করতে হবে। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে আমরা বলবো কি? মোরাল ডেলিমা বা জ্ঞানমূলক দ্বন্দ্ব। তারপর চলেছে মোরাল রিজনিং। মোরাল রিজনিং মানে কি? নৈতিক যুক্তি। ঠিক আছে, নৈতিক যুক্তি কীরকম? যে নৈতিক দ্বন্দ্বের মধ্যে এসে যখন একটি ব্যক্তি সিদ্ধান্তকে বেছে নেয় সেটাকে বলছে মোরাল রিজনিং। যখন আমি একটা সিদ্ধান্তকে বেছে নিব যে এটাই আমি করব, সেটাকে বলছে কি? মোরাল রিজনিং। চলো একটা সুন্দর উদাহরণ দেব, খুবই হাসির উদাহরণ, ঠিক আছে, বাস্তব উদাহরণ দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কারণ এইগুলো আমরা থিওরিটিক্যালি উদাহরণ না দিয়ে যদি আমরা বাস্তব উদাহরণ দিই তাহলে কিন্তু খুবই ক্লিয়ার হয়ে যাবে বা জিনিসটা বেশি মনে থাকবে। দেখো এখানে একটা ছেলে আর এখানে একটা মেয়ে, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন রিলেশনশিপে আছে। ঠিক আছে, দুজন রিলেশনশিপ আছে। হঠাৎ কোনো একদিন তাদের ফ্যামিলি থেকে জানতে পারলো তাদের রিলেশনের কথা। তখন তার বাবা মা বলছে ওই ছেলের সঙ্গে তুই মিশবি না, কারণ ওই ছেলে সরকারি চাকরি করে না, আমি তোর ম্যারেজ বা আমি তোর বিয়ে ওই ছেলের সঙ্গে দেব না। বাবা মা বলছে, কারণ বাবা মা চাইবে তার সন্তানের কোনো ভালো জায়গায় বিয়ে দিতে। তো সেই মুহূর্তে তার বাবা মা বলছে ওই ছেলে তো বেকার, ঠিক আছে, ওর সঙ্গে কোনো রিলেশন রাখা যাবে না। আর তখন মেয়ে কী করছে? কান্নাকাটি করছে। যখন মেয়ে কান্নাকাটি করছে তখন তার বাবা মা বলতে চাইলো যে হয় তুই আমাদেরকে বেছে নিতে হবে না হলে তোর বয়ফ্রেন্ডকে, কোনটা করবি? এই যে দেখো সিচুয়েশান দিয়ে দিল, হয় বাবা মাকে বেছে নিতে হবে, কারণ বাবা মা তো মেনে নিচ্ছে না সম্পর্কটাকে। তখন বাবা মা যখন মেনে নিচ্ছে না তার যে সম্পর্কটাকে, তখন মেয়েটার কাছে তো দুটো সিচুয়েশান, হয় বাবা মাকে ছাড়তে হবে নাহলে আমার বয়ফ্রেন্ডকে ছাড়তে হবে, এটা যে সিচুয়েশান। তখন মেয়েটা সারা রাত্রি ধরে কান্নাকাটি করেছে, দেখতে পাচ্ছ। আর বাবা মা ওইদিকে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে যে মেয়েকে আমরা এই শিক্ষা দিলাম শুরু করেছে। আর ওইদিকে মেয়ে কান্নাকাটি করছে যে এখন আমি কি করব, কারণ আমি আমার বাবা মাকেও ভালোবাসি, আমি আমার বয়ফ্রেন্ডকেও ভালোবাসি, কোনটা করবে এই মুহূর্তে বা আমি কোনটার সঙ্গে সঙ্গ দেব? মেয়েটা সারা রাত্রি ভেবেছে। সারা রাত্রি ভাবার পরে একটা সিদ্ধান্ত নিল কি? এই যে সারা রাত্রি ভাবছে, অর্থাৎ তার মধ্যে একটা দ্বন্দ্ব যে আমি কাকে নিব, হয় বাবা মাকে না হলে আমার বয়ফ্রেন্ডকে। এই যে এই সিচুয়েশনটাকে বলছে কি? মোরাল ডেলিমা বা নৈতিক দ্বন্দ্ব। এবার বুঝতে পেরেছ? এবার জিনিসটা বোঝো। সারা রাত্রি ভাবার পরে মেয়েটা সিদ্ধান্ত নিল যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘর সে ভাগ যাউঙ্গি, অর্থাৎ চলে যাব। সে এটাই ভাবলো যে প্রত্যেকটা ফ্যামিলি কিছুদিন পরে কিন্তু সবাইকে মেনে নেয় বা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু বাবা মার কথা ভেবে যদি আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিই তাহলে তাকে আমি কিন্তু কোনোদিনও ফিরিয়ে পাবো না। তো সেই সিদ্ধান্ত নিল কি? যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকবো। তারা দুজনে কিন্তু কী হলো? ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। বুঝতে পেরেছো? অর্থাৎ সে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমি আমার বয়ফ্রেন্ডকে সাপোর্ট করব, কারণ বাবা মাকে আমি একদিন ঠিকই ফেরত পাবো। কারণ তার মোরাল ডেভেলপমেন্ট আলাদা ছিল। আবার অনেকের মোরাল ডেভেলপমেন্টটা কি? তার মোরাল ডেভেলপমেন্টটা হচ্ছে যে না, আমার বাবা মা আগে, আমি তাদের সঙ্গেই থাকবো। এক একজনের এক এক মানে তাহলে যার যেমন তার তেমন। তাহলে এই যে একটা সিদ্ধান্তকে মেনে নিল, এটাকে কি বলছে? মোরাল রিজনিং। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট দেখো। আমরা কোহেলবার্গের থিওরি পড়ার আগে আর একটা বিশেষ করে জিনিস জানবো, সেটা হচ্ছে কি? কোহেলবার্গ নৈতিক বিকাশের 3টে লেভেলের কথা বলেছেন। কয়টি লেভেল? 3টি লেভেল, 3 লেভেল। তাহলে আমরা কি জানলাম? এখানে জানলাম যে কোহেলবার্গ তার নৈতিক বিকাশের 3টে লেভেলের কথা বলেছেন। লেভেল মানে কি? পর্যায়। লেভেল মানে কি? পর্যায়। ঠিক আছে, লেভেল মানে হচ্ছে পর্যায়। তাহলে কোহেলবার্গ কয়টি পর্যায়ের কথা বলেছেন? 3টি পর্যায়ের কথা বলেছেন। আর তার সঙ্গে আর একটা কী পর্যায়? একটা হচ্ছে কি প্রি কনভেনশনাল পর্যায়। প্রি কনভেনশনাল মানে কি আমি বাংলাতে বলে দেবো। তারপর হচ্ছে কি কনভেনশনাল, তারপর হচ্ছে কি পোস্ট কনভেনশনাল। তাহলে 3টে লেভেলে কথা বলেছেন। ইংলিশে মনে রাখো, কারণ পরীক্ষায় কিছু জিনিস আছে ইংলিশে মনে রাখা সব থেকে ভালো জিনিস, কারণ ইংলিশে মনে রাখলে পরীক্ষায় আনসার করতে অনেক সুবিধা হবে।
তাহলে কি কি জানলাম? কোহেলবার্গ তিনটে লেভেলের কথা বলেছেন। প্রথম লেভেল হচ্ছে কি প্রি কনভেনশনাল, তারপর হচ্ছে কি কনভেনশনাল, তারপর হচ্ছে কি পোস্ট কনভেনশনাল। আর প্রত্যেকটি লেভেলের কটি করে স্টেজ রয়েছে? দুটি করে স্টেজ। তাহলে তিনটে লেভেল আছে, টোটাল 6টি হচ্ছে স্টেজ। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের কটি স্টেজ রয়েছে? কোহেলবার্গের নৈতিক বিকাশের 6টি স্টেজ রয়েছে। এই 6টি স্টেজে তোমাদেরকে কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে ইংলিশে, নট বাংলা। বাংলাতে নয়, আমি বারবার বলছি ইংলিশে মুখস্থ করো, নাহলে পরীক্ষায় গিয়ে প্রচুর পরিমাণে ভুগবে, প্রচুর পরিমাণে। কারণ এগুলো বাংলাতে অদ্ভুত অদ্ভুত থাকবে, কিছু বুঝতে পারবে না। তাই বারবার বলছি ইংলিশে মনে রাখো। একটা হচ্ছে কি ওবিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, প্রথম, এগুলো আলোচনা করব। 2 নাম্বার ইন্ডিভিজুয়াল, তারপর যে গুড ইন্টারপার্সোনাল, মেনটেনিং সোশ্যাল অর্ডার, সোশ্যাল কন্ট্রাক্ট আর ইউনিভার্সাল প্রিন্সিপাল। এই যে 6টি রয়েছে, এই 6টি কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিটেলস আমরা পড়বো, একদম চিন্তা করো না। চলো, নৈতিক বিকাশের পর্যায়গুলো দেখো, অর্থাৎ কী কী রয়েছে এখানে। লেভেল হবে, ঠিক আছে, এখানে মিস্টেক আছে টাইপিং, এখানে লেভেল। ওকে, লেভেল মানে পর্যায়। দেখো কি বলা হয়েছে, বলছে কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের 3টি পর্যায়ে রয়েছে বা 3টে লেভেল রয়েছে। ওকে, এখানে একটু ভুল আছে, ভুলটা আমি ঠিক করে দেবো। এখানে লেভেল হবে, ঠিক আছে, মনে রাখো জানো। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের কটি পর্যায় রয়েছে? 3টি পর্যায় বা 3টি লেভেল রয়েছে। কি কি? প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল আর পোস্ট কনভেনশনাল লেভেল। বাংলায় দেখো প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায় আর উত্তর প্রথাগত পর্যায়। বোঝা গেল? তাহলে ইংলিশে দেখো, ইংলিশে রয়েছে প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল। এই 3টি যে লেভেল রয়েছে, লেভেল 3টির কথা ভালো করে মনে রাখতে হবে। চলো, এবার আমরা প্রত্যেকটি লেভেল সম্পর্কে জানবো। তাহলে প্রথম লেভেলে কি বলছে? প্রাক প্রথাগত পর্যায়, যেটাকে বলছে প্রি কনভেনশনাল লেভেল। এটার বয়সসীমা কত? এটার বয়সসীমা হচ্ছে 4 থেকে 10 বছর। তাহলে একটা শিশুর 4 থেকে 10 বছর বয়সে কিন্তু প্রাক প্রথাগত পর্যায়। তাহলে আমরা জন্ম থেকে 3 বছরের মধ্যে কিন্তু ব্যক্তির মধ্যে কোনোরকম নৈতিক বিকাশ আমরা দেখতে পাবো না। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পিয়াজের মত, কোহেলবার্গের মতে একটা 3 বছরের বাচ্চার কোন নৈতিক বিকাশের পর্যায়ে থাকবে, সে কিন্তু কোনো রকম নৈতিক বিকাশের পর্যায়ে থাকবে না। কারণ 3 বছর বয়সে একটা শিশুর কোনো রকম নৈতিক বিকাশ হয় না। কারণ নৈতিক বিকাশ হতে গেলে মিনিমাম 4 থেকে 6 বছর, 10 বছরের মধ্যে হতে হবে। বোঝা গেল? 6 থেকে 10 বছরের মধ্যে হলে তাকে বলবো আমরা কি প্রি কনভেনশনাল স্টেজ। তারপর দেখো, এই পর্যায়ে শিশুর নৈতিক আচরণ প্রধানত স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কী দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্বার্থ। তাহলে যখন একজন শিশু প্রাক প্রথাগত পর্যায়ে অবস্থান করে, তখন তার নৈতিক আচরণ কী দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্বার্থ, অর্থাৎ সেলফিশ, নিজের যে নিড, অর্থাৎ সে নিজেকে ছাড়া কিছু ভাবে না, সবসময় নিজে। একটা বাচ্চা ছেলেকে যদি তুমি একটা বিস্কিট দাও, তারপরে যদি তার কাছে চাও, সে কিন্তু দিতে চায় না, সে বলে আমি এটাই খাবো। আর একটা বিস্কুটের প্যাকেট দেখলে সে বলবে এটা আমিও খাবো। বুঝতে পেরেছো? ধরো তুমি 2টো বিস্কিটের প্যাকেট নিয়ে এসছো, বাড়িতে 2টো বাচ্চা আছে, একটা বড় বাচ্চা, একটা ছোট বাচ্চা। ছোট বাচ্চাটাকে যদি বিস্কিটের প্যাকেটটা দিয়ে দাও, সে কিন্তু আর এক হাতে সে বড় বিস্কিটটা চাইবে। তুমি যদি বলো যে এটা তোর ভাইকে দেবো, সে কিন্তু শুনবে না, সে বলবে না আমি এটাও খাবো। কারণ সে তার নিজের স্বার্থটাকেই বোঝে, তার নিজের চাহিদাটাকেই বোঝে, সে কিন্তু অন্যকে নিয়ে ভাবার কিন্তু বিন্দুমাত্র সময় নেই। অর্থাৎ এই পর্যায়ে শিশুর যে নৈতিক বিকাশ, সেটা কিন্তু নিজের স্বার্থ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এই পর্যায়ে শিশুর নৈতিক বিকাশ বাহ্যিকভাবে নিয়ন্ত্রিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাহ্যিক, অর্থাৎ এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রাক প্রথাগত পর্যায়ে শিশুর নৈতিক বিকাশ নির্ধারণ হয় কিসের মাধ্যমে? বাহ্যিক নিয়ন্ত্রণ। ওই যে বাহ্যিক নিয়ন্ত্রণ মানে বিস্কিট এনেছি, বিস্কিটটা খাওয়ার জন্য, অর্থাৎ শিশুর নৈতিক বিকাশ নিয়ন্ত্রণ করছে কে? ওই বিস্কিট। তাহলে বিস্কিটটা হচ্ছে কি বাহ্যিক একটা ফ্যাক্টর। শাস্তি এড়ানো বা ব্যক্তিগত সন্তুষ্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, যেগুলো বলছি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা হবে না। শাস্তি এড়ানো এবং ব্যক্তিগত সন্তুষ্টি মানে সেলফ স্যাটিসফ্যাকশন। কি বললাম? সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু তার নৈতিক বিকাশ নির্ধারণ হয়। কি কি? একটা হচ্ছে কি শাস্তি এড়ানো, 2 নম্বর হচ্ছে কি সেলফ স্যাটিসফ্যাকশন বা হচ্ছে ব্যক্তিগত সন্তুষ্টি। এর মাধ্যমে কিন্তু ব্যক্তির নৈতিক বিকাশ কিন্তু নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? দেখো, তাহলে এর প্রথম পর্যায়
আমরা কি পড়লাম প্রথম স্তর মানে ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজ কি আমি বলেছি প্রত্যেকটা লেভেলের দুটো করে স্টেজ রয়েছে। তাহলে প্রথম স্টেজে কি বলছে শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে পানিশমেন্ট অ্যান্ড ওবিডেন্স ওরিয়েন্টেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশটা মনে রেখো, আমি বারবার বলছি ইংলিশ মনে রেখো। পানিশমেন্ট অ্যান্ড ওবিডেন্স ওরিয়েন্টেশন, এখানে কি বলছে এই স্তরে শিশুদের আচরণ নিয়ন্ত্রিত হয় শাস্তি এড়ানো ভয়। যেমন একটা উদাহরণ দিই, ধরো কোনো একটা বাচ্চা, ধরো তোমার বাড়িতে একটা বাচ্চা আছে, ঠিক আছে, তো আজকে তোমাদের বাড়িতে প্রোগ্রাম হবে, তো তুমি কি করেছো কয়েকটা মিষ্টি নিয়ে এসছো, তো বাচ্চাটার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে, সে তখন ভাবছে যদি আমি মিষ্টি খেয়ে নিই তাহলে বাবা আমাকে বকবে, সে কিন্তু সেই জন্য সে আর মিষ্টিটা খাচ্ছে না, এই ভয়ে যে বাবা আমাকে মারবে বা বাবা আমাকে বকবে, এই জন্য সে কিন্তু মিষ্টিটা খাচ্ছে না। আবার দেখবে ছোটোবেলায় বাচ্চারা পড়তে বসে না, তারা পড়তে পছন্দ করে না, তারা সবসময় খেলাধুলা করতে পছন্দ করে, তারা কিন্তু বিকেল হলে পড়তে বসে এই কারণেই যে তার মা তাকে ধরে মারবে পড়তে না বসলে, এই ভয়ে কিন্তু সে পড়তে বসে। কিন্তু তুমি আমি মারার ভয়ে কি পড়তে বসি? একদমই না। কেন পড়তে বসি? কারণ আমাদের বিবেক বলে যদি আমি পড়াশোনা না করি আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, আর পরীক্ষায় পাশ না করতে বলে আমি কিন্তু কোনো রকম জব পাবো না, এক্ষেত্রে আমি নিজে থেকে পড়তে বসছি। কিন্তু একটা বাচ্চা, সে বাচ্চাটা পড়তে বসছে শুধুমাত্র ক্লাস টিচারের ভয়ে বা তার মা বাবার মারের ভয়ে। তাহলে শাস্তি এড়ানোর জন্য যখন কোনো ব্যক্তি কোনো কিছু করে সেটাকে আমরা কি বলবো? শাস্তি ও পুরস্কার দ্বারা। বা আবার একটা বলা হলো কালকে যারা হোমওয়ার্ক করে নিয়ে আসবে প্রত্যেককে একটা করে পেন দেওয়া হবে, তো বাচ্চারা হোমওয়ার্ক করতে কেউ পছন্দ করে না, শুধুমাত্র পেনটি পাওয়ার আশায় তারা কিন্তু হোমওয়ার্ক করে নিয়ে গেল, এটাকে আমরা বলবো পুরস্কারের আশায়। তাহলে ব্যক্তির নৈতিক বিকাশ নির্ধারণ করছে কিসের আশায়? পুরস্কারের আশায়। ক্লিয়ার? তাহলে প্রথম স্টেজটাকে আমরা বলবো শাস্তি ও পুরস্কার বা পানিশমেন্ট অ্যান্ড ওবিডেন্স ওরিয়েন্টেশন। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, 2 নাম্বার বলা হয়েছে দ্বিতীয় স্তরে কি বলা হয়েছে? আত্মকেন্দ্রিকতা এবং স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আত্মকেন্দ্রিকতা মানে কি বোঝো? আত্মকেন্দ্রিকতাকে আমরা ইংলিশে কি বলবো দেখো, এখানে বলছে ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন। জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন মানে কি, এখানে বলি না যে তুই আমার পেন ভেঙেছিস আমি তোমার খাতা ছিঁড়বো, বাচ্চারা করে না? তুই আমার গায়ে দাগ দিয়েছিস আমি তোর গায়ে 2টো দাগ দেবো, তুই আমাকে 1 চড় মেরেছিস আমি তোকে 2 চড় মারবো, অর্থাৎ টিট ফর টেট। মানে কি বলেছে, সেই ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয়, বলে না ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয়, ঠিক তেমনি অর্থাৎ টিট ফর ট্যাট বলা হয়। টিট ফর ট্যাট মানে তুই যেমনটা করবি আমি তোর সাথে তেমনটাই করব, এটাকে কি বলছে? এটাকে বলছে দ্বিতীয় পর্যায়। আছে না? এখনও দেখবে অনেক মানুষ তারা কিন্তু রিলেশনশিপে থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে একজন যদি তাকে গালি দেয় রাগ করে, সেও কিন্তু গালি দেয়, তার গালিটাকে সে সহ্য করে নেয় না, কারণ সে ভাবে তুই আমাকে গালি দিয়েছিস আমিও তাকে দেবো। তার কারণটা কি জানো? তার কারণ হচ্ছে তাদের মধ্যে এখনও শিশুসুলভ ভাব রয়েছে, তাদের ম্যাচিউরিটি হয়নি, তারা ভাবে যে সে দিয়েছে আমিও দিব, সে 1 চড় মেরেছে আমিও মারবো। এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় না, বড়োদের ক্ষেত্রেও দেখা যায়, কারণ তাদের ম্যাচুরিটি ঠিকঠাক হয় না, তাদের মোরাল ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়নি। সেই জন্য কিন্তু দেখবে অনেক সম্পর্কে আমরা দেখতে পাই, মানে এ যদি তর্ক করে অন্যজন তর্ক করে, এ যদি মানে গালি দেয় ও কিন্তু গালি দেয় কিন্তু স্বাভাবিক। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে টিট ফর ট্যাট। তারা কোন পর্যায়ে রয়েছে? তারা কিন্তু মোরাল ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে পড়েছে, তাদের বয়সটা ঠিকই হয়েছে কিন্তু তাদের ম্যাচুরিটি ঠিকঠাক হয়নি, বোঝা গেল? তাদের মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্ব ঠিকঠাক হয়নি বলে তাদের মধ্যে নৈতিক বিকাশও ঠিকঠাক হয়নি। অর্থাৎ এখানে কি বলছে? ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন। অর্থাৎ আরেকটা বলে দেখবে বাচ্চারা যে আজকে তুই টিফিন নিয়ে যাবি আমিও টিফিন নিয়ে যাবো, আমার টিফিনটা তুই খাবি তোর টিফিনটা আমি খাবো, লাঞ্চ খাবো বলে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন, বা এটাকে বলা হয় এক্সচেঞ্জ ওরিয়েন্টেশন। কি বলা হয়? এক্সচেঞ্জ ওরিয়েন্টেশন। এগুলো লেখা হয়নি, তোমরা খাতায় লিখে নিও, ঠিক আছে? তাহলে দ্বিতীয় স্তরটিকে কি বলা হয় লিখে নাও, টিট ফর ট্যাট। লিখে নাও, টিট ফর ট্যাট বলা হয়। 2 নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন বলা হয়। 3 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ ওরিয়েন্টেশন। কারণ পরীক্ষায় এই যে ইংলিশ টার্মগুলো বললাম এইগুলোই থাকবে, বোঝা গেল? যে তুই আমার পেন ছিঁড়েছিস আমি তোর খাতা ছিঁড়বো, তুই আমাকে 1 চড় মেরেছিস আমি তোকে 2 চড় মারবো, এইগুলোকে বলছে কি? ওরিয়েন্টেশন। মানে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোহেলবার্গ এই পর্যায়কে বদলে নীতি বলেছেন। কি বলেছেন? বদলে নীতি। দ্য ইন্ডিভিজুয়াল ফোকাস অন রিসিভিং রিওয়ার্ড অ্যান্ড স্যাটিসফাইং পার্সোনাল নিড। তাহলে এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? রিওয়ার্ডের ওপরে।
বোঝা গেল? রিওয়ার্ড মানে পুরস্কার, ঠিক আছে? তাহলে দ্য ইন্ডিভিজুয়াল ফোকাস অন রিসিভিং রিওয়ার্ড অ্যান্ড স্যাটিসফাইং পার্সোনাল নিডস, অর্থাৎ আত্মসিদ্ধি। আত্মসিদ্ধি মানে যতক্ষণ না নিজে স্যাটিসফাই হবো তার উপর নির্ভর করছে, যে আমাকে মেরেছিস, আমিও তোকে মারবো, মেরে কিন্তু স্যাটিসফাই হবো। বোঝা গেল? স্যাটিসফাই মানে আমার মনে শান্তি আসবে, এটাকে বলছে কি টিট ফর ট্যাট। ক্লিয়ার সবার? এটাকে বলছে দ্বিতীয় পর্যায়। তারপর চলে আসো প্রথাগত পর্যায়। ওকে, তো আমরা কিন্তু এই আজকের এই প্রথম ক্লাসে এই পর্যন্ত পড়লাম, তো আধা ঘন্টা হয়ে গেছে প্রায়। তো নেক্সট ক্লাস আমি আজকেই দেব। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এই প্রথাগত পর্যায়টা পুরো পড়িয়ে দেবো, ঠিক আছে? প্রথাগত পর্যায়টা পুরোটা পড়াবো, প্রথাগত পর্যায় থাকবে আর নেক্সট ক্লাসে। তারপরে উত্তর প্রথাগত পর্যায়টা পড়িয়ে দেবো একটা ক্লাসে। পুরোটা কমপ্লিট হওয়ার পরে এখানে কিন্তু এমসিকিউ রয়েছে, যে এমসিকিউগুলো সব সিটের 2023 সালে এসছে। সিটের 2023 সালে এসছে, অনলাইনে যে এক্সাম হয়েছিল সেখানে। তো সেই প্রশ্নগুলো সমস্ত আলোচনা করব। এখানে প্রচুর প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তাহলে পুরো চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কমপ্লিট, পুরো চ্যাপ্টারটা, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি যতটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এগুলো কিন্তু কোনো বইয়ে পাবে না, ঠিক আছে? বই পড়ে হবে না। তো সেই জন্য একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু পেড ব্যাচের ক্লাস স্টার্ট হয়েছে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে কিন্তু রেগুলার তোমরা ক্লাসগুলো করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও, কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2023 সালে যে পরীক্ষার প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা নোট করো, 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাসের ডেলি ক্লাস রুটিন দেখতে পাচ্ছ, যেটা আমাদের পেড ব্যাচে ক্লাস করা হবে। সোমবার চাইল্ড সাইকোলজি, মঙ্গলবার বেঙ্গলি, বুধবার ম্যাথ, ইভিএস, ইংলিশ, তারপর শনি রবিবার আমরা ইউটিউবে ক্লাস দিয়ে থাকি। তো সপ্তাহে কিন্তু আমাদের রেগুলার লাইভ ক্লাস হচ্ছে 8:30 প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসে দেখতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ।